চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকেতে, তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন, ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে উনি, আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ, খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশে। ফাহামকে এটার একটা এক লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে তো ওনার মার চিকিৎসা চলছে। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তার আমার প্রোফাইলে মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওনার বোধহয় এখন আরো দুইটা মামলা আছে, এখনো বোধহয় আরো দুইটা মামলা পেন্ডিং আছে, এরকম কিছু একটা মামলা পেন্ডিং থাকলে তারও বেশি করে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এটা যে উনি অ্যাটর্নি জেনারেল ফাইল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না। আমি টেলিং ইউ, এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। একদিন উড়ে যাবে সব, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। সরকার যদি বাধা না দেয়। মামলাতে বোধহয় ওনার সাজাও হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা আমি যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাম যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাহলে তার আমাদেরকে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি একই প্রশ্ন, মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো, কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। একটা হচ্ছে যে সাইরকে দিয়ে শুরু করতে চাই। সাইর, আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15, 17, 19, 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা? আমি একদম স্পেসিফিক 22 বললাম, কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি, 2000 সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলিটিক্স এত কিছু করতে, মানে প্রকাশ্যে করতে দেখি নাই, গোপনে করতে। অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না। আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে, যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করে, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এসবি হোক, যে যারাই হোক, এমআই হোক, এসএস হোক, লাইক হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু করতে না পারে। এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল সরকারই আসবে, একটা লেয়ারের পরে যেন এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয়। কারণ দ্য মোমেন্ট ইউ উইল অ্যালাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিজ, দেন ইট উইল কোলাপস, ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার অন এগেইন। কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে, নিজ যে আকাঙ্ক্ষাগুলো আছে, ওনার লাইক আপনি চরিতার্থ করে থাকেন। কিন্তু স্যার, আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ, ফার্মের কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করে, মানে পাকিস্তান আইএসআই এর কথা, ইন্ডিয়ার রাষ্ট্রগুলা যেখানে বৈশাখী ব্যবহার করে, কিন্তু আমাদেরকে এখন ওই যে আপনাকে একটু আমি বললাম যে কেবলা কোনো দিকে দেওয়া যাবে না, কেবলা বাংলাদেশের দিকেই দিতে হবে। এবং আধুনিক রাষ্ট্রগুলোর নিজস্ব ন্যারেটিভ তাদের আপনার প্রতিবেশীর প্রতিও সেট করে দেয়। তো আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করে আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন একটু ন্যারেটিভ সেট না করতে, বরং ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে ভাই কিছু করতে যাবো, ট্রাভেল করতে যাবো, আমরা তো উল্টা বিপদের মধ্যে পড়ে যাবো। সো এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টেনশনটা থাকতে হবে। ওকে, ফার্ম, আপনার কাছে কি মনে হয় ডিজিএফআই? আমি মনে করি যে ডিজিএফআই প্রথমত এই অ্যাজ দিস অর্গানাইজেশন শুড বি ডিসব্যান্ডেড, ডিজিএফআই এবং র্যাম্প। কারণ এটা এই কারণে যে আমি এটা স্বীকার করি যে ডিজিএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজন আছে, এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু একটা ব্যাপার কি যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা, যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক ব্র্যান্ডটা। তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের, যেগুলো লার্জ দেশ, কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না, তবে ওইটা যে পলিটিক্যাল যে কথাটা সায়ের বলবো, যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো, বিএনপি কে সাইজ করবো, জামাতকে সাইজ করবো, সেই জন্য ডিজিএফআই থাকবে, ডিজিএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো, মানুষকে এখানে আপনাকে শাস্তি দেবো, এইটা তো ডিজিএফআই কাজ হতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসব্যান্ড করা উচিত, একটা অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। প্রশ্ন নাম্বার 2, এটা আপনাদের দিয়ে শুরু, স্যারের কাছে আমি একটু পরে আসতেছি। সেইটা হলো যে ফরেন ইন্টেলিজেন্স উইং কি বাংলাদেশে অপারেট করতে দেওয়া উচিত ঘোষণা দিয়ে? ফরেন ইন্টেলিজেন্স উইং তো কেউ বলে কই আসে না, মানে তারা তো আসে অন্য গোপনে আসে, মানে এটা আপনি চাইলেই করতে পারবেন। কিন্তু সরকারকে জানায় তো আসে, সরকারের একটা খাতা তো থাকে, সরকারকে জানায় আসে
না, সরকারের খাতায় থাকে তার ডিফেন্স অ্যাটাশে হিসেবে আসে। আচ্ছা, হ্যাঁ, ওকে তো ওকে। ফরেন সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম। আমরা নিজেরা গিয়ে দিয়েছি অ্যাবসলিউটলি। স্যার, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী, ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন। পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে, এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন। এবং এখন ধরেন আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন ডিপ্লোম্যাটকে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে, প্রথমে আপনাকে একটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট দেন অনলি দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান কাম, ইউ নো দ্যাট। তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয়। ওই ওয়েটিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে। তো ওই ওয়েটিং যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার, তাহলে তো আপনাকে অবশ্যই সেটা অ্যালাউ করা উচিত না। আর যদি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য, বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা, এটা করা, অমুক স্কুলে যাবা, অমুক মসজিদে যাবা, অমুক মন্দিরে যাবা, ওইখানে গিয়ে গুটিচালি করা, এগুলো অ্যালাউ করা যাবে। ওকে। পরবর্তী প্রশ্ন, জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায়। এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন, তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন, তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক, মানে মনোনীত একজন লোক ছিলেন, তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন। আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে, আপনি যদি এক দুই বাক্যে বলেন। সামি, আপনাকে। আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি, 5ই আগস্ট সকালবেলা উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইং। আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা, এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পারসন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা, ওয়াই মি এন্ড ওয়াই এট দিস টাইম, হোয়াট শুড আই ডু। এবং এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন, ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি, উনি লাস্ট যিনি ছিলেন, আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি। এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার, এবং তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন? এখন হেলিকপ্টারে না উঠে এখন would he allow to let people kill her? না, লোকজনের আগে আটকাই দিতে পারতেন, উনি চাইলে তো পারতেনই। হি লেট পিপল কাম এন্ড দেন শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন, মানে এটা কেমনে, এই গল্প আমরা পরে কেমনে মিলাবো? উনি তো ব্যারিকেড দেন নাই লোকজনরে, আর্মি ব্যারিকেড দেয় নাই, কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনের ছাড়ছে, লোকজন আসছে, আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে। এখন শেখ হাসিনাকে যে প্রথম হেলিকপ্টারে উঠতে দেওয়া হলো, এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন। ওকে, এটা নিয়ে আমার কিছু, এইটা একটা ভালো কথা বলছেন, আমি প্রেসিডেন্টের কথাটা ডায়েরিতে লিখে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব। কারণ হি ইজ দ্য চিফ অফ অল দ্য আর্মড ফোর্সেস। ফাহাম, গল্পগুলি টির মাথা একটু কাইটা দেন তো যে এইটা না, আমি হলো একই কাজ করতাম, মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি ফাহাম না, আমি যদি মিলিটারি চিফ হতাম, তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায়, হাসিনাকে ধরে মুসলিমের মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে 3 দিন ধরে লটকায় রাখবে, অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো। এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান, আপনি হোয়াট আর দ্য অপশনস? আপনি তাকে দেশ থেকে বের করে দেন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন, অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গায় রাখবেন। জেলে রাখতে গেলে মহাবিপদ হতো ওই সময়, এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভাঙতো, ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকাই দিত। হ্যাঁ, তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন, দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই, আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে। হ্যাঁ, 100টা লোক তো মরেনি, বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পরায়ণ হয় নাই, কিন্তু বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না। তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন। এবং এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম, আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশনটাই নিত, অনেক সেন্সিবল লোক। এখন হয়তো নিবে না, কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে কেন আমার কাছে একটু লাগে যে শেখ হাসিনা তো আশিস, কেন ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার 10 minutes or 15? সরি, থ্যাংক ইউ। যেটা হলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই, পদত্যাগই করাইতে চাইছে, তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপ। হ্যাঁ, না না, আমি 5 তারিখের ঘটনা বলতেছি না, যখন লোক আসছে, মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল 3 তারিখ 4 তারিখ 1 তারিখ এক দফা যখন চালু হলো, তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না, মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু। বিকজ এইটা আমি কেন বলতেছি, এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে, সবকিছুর জন্য তো সবকিছু মিলাই তো একটা কেমন কাজ হয়েছে, সবকিছু মিলাই, মানে কোনটা, মানে পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক করাটা, সবকিছু তো। হ্যাঁ, দেখেন হাসিনা ইজ
ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ করে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা ভাই, আপনার ধারণা নাই কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে there is no doubt about it. সো আপনারা দুজনেই বলতেছেন যে আপনারা দুজনেই সাইকো, আপনি চিন্তা করেন জি। ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, এবং আমি আপনাকে গ্যারান্টি